রূপালী। আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদের সকলকে জানাই আমার পরিবারে আরও একবার স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকের দিনটি হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 9:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। এখন সোজা চলে এসেছি ছাদে, আর ছাদে এসে প্রথমে আগে নাইটি আর গামছাটা মেলে নেব। তবে আজকের ওয়েদারটাও কিন্তু মেঘলা মেঘলা ছিল, তবে সকাল দিকে আর বৃষ্টি হয়নি। ছাদে যখন এসেছি শ্বশুরমশাই একটা এক্সট্রা কাজ দিয়েছে, সেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের যে প্যান্ট আর গেঞ্জি মেলা আছে সেগুলো বলেছিল উল্টো পাল্টা করে দিতে। যেহেতু ওয়েদার খারাপ আছে, আর এই ওয়েদারে তো আর শোকায় না, যেহেতু রোদটা ওঠেনি, ওই হাওয়া দিলে যতটুকু শোকায় আর কি, তাই বলেছিল একদিকটা শুকিয়ে গেলে আরেক দিকটা উল্টে দিবি, তাহলে দেখবি সময় মতো দুদিকটাই শুকিয়ে যাবে। তো আমি যখন ছাদে এসেছি তখন আমার জামা প্যান্ট মেলার সাথে সাথে তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্টগুলো উলট পালট করে দিলাম। এখন হাতে একটু জল নিয়ে নেব, যেহেতু ছাদে এসেছি একেবারে ঠাকুর প্রণাম করে নিচে চলে যাব। আমার কিন্তু শ্রীকৃষ্ণের 108 নাম জপ করা আর হনুমান চল্লিশা পড়া হয়ে গেছে, তবে ওপরে যখন এসেছি ভাবলাম একবার ঠাকুরকে প্রণাম করেই যাই, তার কারণেই হাতে জল নিয়ে নিলাম। আর হাতে জল নিয়ে প্রথমে আগে তুলসী মন্দিরে প্রণাম করে নেব, তারপরে চলে যাব ঠাকুর ঘরে। আসলে প্রত্যেক দিন হয়ে ওঠে না, যেদিন আমি ছাদে আসতে পারি সেদিনই প্রণাম করে নিই, আর যেদিন ছাদে আসতে পারি না সেদিন ঠাকুরকে মনে মনেই প্রণাম করি। এখন যেহেতু ওয়েদার খারাপ তাই ছাদে বাধ্য হয়ে আসতে হচ্ছে, তাছাড়া কিন্তু এই অবস্থায় ছাদে আসতে আমার একদমই ভালো লাগে না, একটু কষ্ট হয়। তো যাই হোক, যখন এসেইছি তখন একেবারে ঠাকুরকে প্রণাম করেই নিচে যাব। আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কমেন্ট কমন আসে, সেটা হচ্ছে, দিদি ভাই তুমি তোমার প্রেগনেন্সিতে ঠিক কী কী স্বপ্ন দেখো আমাদের সাথে শেয়ার করো। তো আমি বলেছিলাম হ্যাঁ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি আমার প্রেগনেন্সিতে ঠিক কী কী স্বপ্ন দেখেছি। প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে, দেখো আমরা সারাদিন যা চিন্তা ভাবনা করি রাতে কিন্তু সেটাই স্বপ্নের মধ্যে দেখি। তো প্রথম যখন আমার প্রেগনেন্সির 3 মাস চলছিল, মনে সত্যি কথা বলতে নানান রকমের নেগেটিভ চিন্তা আসতো। আর এটা শুধু আমার বলে বলবো না, আমার মনে হয় আমাদের প্রত্যেকটা মেয়েরই মিনিমাম 5 মাস পর্যন্ত একটা নেগেটিভ চিন্তা থাকে, সেটা হচ্ছে মিসক্যারেজের। তো সত্যি কথা বলতে আমি যখন জানতে পারি আমি মা হতে চলেছি, তারপর থেকেই বলতে পারো মনে জানি না কেন নানান রকমের নেগেটিভ চিন্তা আসতো। বারবার মনকে বোঝাতে চাইতাম এইসব কথা আমি কেন ভাবছি, আর যত নেগেটিভ চিন্তা করব ততই নেগেটিভ স্বপ্ন দেখব। তাই দেখবে আমাদেরকে ডাক্তারবাবুরা বলো বাকি বাড়ির বড়রাই বলো, সবাই সবসময় একটাই কথা বলে, এই সময় অন্তত উল্টোপাল্টা চিন্তা একদমই না করে ভালো ভালো চিন্তা করবি, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবি, কারণ তোমার নেগেটিভ চিন্তা তোমার বাচ্চার উপর হয়তো এফেক্ট করতে পারে। তো সেখানে সবাই আমাদেরকে সব সময় একটাই কথা বলে, এই প্রেগনেন্সি চলাকালীন অন্তত সব সময় হাসি খুশি থাকবি আর ভালো থাকার চেষ্টা করবি। তো সেটা আমরাও চাই সবসময় হাসি খুশি থাকার, ভালো থাকার। তবে জানি না কেন আমার সাথে এই জিনিসটা হয়, তোমাদের সাথে হয় কি না আমি জানি না, আমার মনে কিন্তু সবসময় শুধু উল্টোপাল্টা চিন্তা। তাতে যদি কেউ বাড়ির থেকে বাইরে যায় তাতেও আমার মনে জানি না কেন উল্টোপাল্টা শুধু চিন্তা হতে থাকে। যাই হোক, চলো আজকের ব্যাপার নিয়ে তোমাদের সাথে শেয়ার করা যাক। আসলে আমি প্রথম 3 মাস এত উল্টোপাল্টা চিন্তা করতাম, তখন সেই সময়টাতে আমি যেমন স্বপ্ন দেখেছিলাম আমার মিসক্যারেজ হয়ে গেছে। আর এই স্বপ্নটা যেদিন দেখেছিলাম তখন ওই আমার বললামই তো 3 থেকে 4 মাস হয়তো চলবে, এখন সম্ভবত আমার সঠিক সময়টা মনে নেই। তো যেদিনই স্বপ্নটা দেখেছিলাম মানে রাত্রেবেলায় না চমকে উঠেছিলাম, কারণ এই সব স্বপ্ন তো সত্যি আমরা মেয়েরা ভয় পেয়ে যাই। তারপরে তখন আমার সবেমাত্র 3 থেকে 4 মাস চলছিল। তো যাই হোক, স্বপ্নটা যখন দেখেছিলাম যে আমার মিসক্যারেজ হয়ে গেছে, প্রচণ্ড পরিমাপে ভয় পেয়ে গিয়েছিলাম। আর রাতে ঘুম থেকে উঠে এত পরিমাপে কান্নাকাটি করেছিলাম যে কী আর বলবো। তারপরে নিজের মনকে বুঝিয়েছি যে না,
এই সময় অন্তত আমাকে আর নেগেটিভ চিন্তা একদমই করা চলবে না। এই সময় আমি যত পজিটিভ ভাববো তত হয়তো আমার বাচ্চা পজিটিভ চিন্তাধারা নিয়ে আর কি জন্ম নেবে। তো যাই হোক, যেমন আমি প্রথমে স্বপ্ন দেখেছিলাম আমার মিসক্যারেজ হয়ে গেছে। তো এই স্বপ্নের মানে কি আমি নিজেও জানি না। তবে যাই হোক, পরে জিনিসটা বুঝলাম যে আমরা সারাদিন যে চিন্তা ভাবনাগুলো করি রাতে সেটাই স্বপ্নের মধ্যে দেখি। তো যাই হোক, প্রথম স্বপ্নটা হচ্ছে মিসক্যারেজের। তারপরে যেমন প্রায় বলতে পারো আমি সাপের স্বপ্ন দেখতাম, প্রায় বলতে পারো, এমনকি এখনও কিন্তু আমি সাপের স্বপ্ন দেখি। আর বলে নাকি সাপের স্বপ্ন দেখলে বংশবৃদ্ধি পায়। আর আমার মনে হয় এই প্রেগনেন্সি জার্নিতে প্রত্যেকটা মেয়েই সাপের স্বপ্ন দেখে থাকে। তবে আমি এত খতরনাক সাপের স্বপ্ন দেখেছিলাম, মানে কি আর বলবো। অবশ্যই সেইগুলো তোমাদের সাথে হয়তো এই ভিডিওতে শেয়ার করা হলে করব, নাহলে কোনো একদিন একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। এমনও দেখেছি যে সাপে আমাকে ছোবল মারতে আসছে। তো এইরকম নানান ধরনের সাপের স্বপ্ন দেখতাম, বিষধর সাপের স্বপ্ন দেখতাম। কখনো দেখতাম খড়ির সাপ, কখনো দেখতাম গায়ে কালো ডোরা ডোরা যে সাপগুলো থাকে, সব সাপের তো আমার নাম মনে নেই। তো যাই হোক, নানান রকমের সাপের স্বপ্ন দেখেছি। এমনকি এই পরশু দিনও বলতে পারো সাপের স্বপ্ন দেখেছি। আমি শুধু দেখছি একটি জায়গায় দাঁড়িয়ে আছি আর আমার পা থেকে মাথা পর্যন্ত গোটায় সাপ বেজিয়ে গেছে। এত পরিমাপে সাপের স্বপ্ন দেখেছি। তো যাই হোক, সাপের স্বপ্নর মানেটা হচ্ছে বলে নাকি সাপের স্বপ্ন দেখলে বংশবৃদ্ধি পায়। তারপরে তোমার এমনও স্বপ্ন দেখেছি যে আমি আম কুড়োতে গেছি, জাম কুড়োতে গেছি, এরকম নানান স্বপ্ন দেখেছি। তবে যাই হোক, সব তো আর মনে থাকে না, যে কটা মনে আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তবে স্বপ্নগুলোর মানে কি না কি সেসব তো আমার খুব একটা জানা নেই। তবে এই সবই স্বপ্ন দেখেছি। তো তোমরা প্রেগনেন্সিতে কে কে সাপের স্বপ্ন দেখেছো অবশ্যই কিন্তু জানাবে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, যারা আমার ডেলি ভিউয়ার্স তারা হয়তো জানবে আমাদের বাড়ির ঠিক পেছনটাতে বেশ কিছু গাছ আছে, যেখানে কিন্তু নানান রকমের পাখি বসে থাকে। তো আমি যতই রাত পর্যন্ত ভিডিও এডিট করি না কেন, এই বাড়ির পেছনে গাছগুলোতে এত পরিমাপে পাখি বক বসে থাকে আর এত চিৎকার করে, হয়তো আমার ভিডিওতে শোনা গেলেও শোনা যেতে পারে। যদিও দরজা জানলা সমস্তটাই বন্ধ আছে, তবে যেহেতু বাড়ির একদম সামনে, মানে বাড়ির পাশটাতেই বলতে পারো, আমার রুম থেকে তো বেশ ভালোভাবেই দেখা যায়। তোমরা হয়তো দেখেছো যারা ডেলি ভিউয়ার্স। তো আমি একটাই কথা বলবো, সেই সব পাখির আওয়াজগুলোকে ইগনোর করে তোমরা শুধুমাত্র আমার কথাগুলোই শুনে যাও। আজকে সকালের মতো শাশুড়ি মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভাবলাম একেবারে কড়াইটা আর ওই যে গ্যাসের লোহাগুলো আছে আর হাতা খুন্তি সেগুলো একেবারে ধুয়ে দিই। তবে আমাদের বেসিনটা এত পরিমাপে ছোট, যেখানে বাসন ধুতে না খুবই অসুবিধা হয়। মানে 2-3টের বেশি বাসন হয়ে গেলে সত্যি কথা বলতে খুবই অসুবিধা হয়। তবে বাইরে আমি তো বসে একদমই বাসন মাজতে পারি না, তোমরা তো জানোই এই অবস্থায়, তাই আর কি বেসিনেই ধুয়ে নিলাম। তো এখন বসে গেছি দুপুরে খাবার খেতে। আর আজকের মেনুতে ছিল ভাত, কলমি শাক ভাজা, তারপরে লাউ আলু পোস্ত, এদিকে করলা আলু সেদ্ধ, বড়ার চাটনি, আর এদিকে প্রত্যেক দিনের মতন 1 বাটি ডাল। যারা এখন প্রেগনেন্ট আছো তাদেরকে আমি একটাই কথা বলবো, চেষ্টা করো প্রত্যেক দিন 1 বাটি করে ডাল খাওয়া। এই ডালটা কিন্তু আমাদের শরীরের খুবই উপকার। যদি তোমরা পারো মুসুর ডালটা খেতে তাহলে তো খুবই ভালো। বিকেলে ঘুম থেকে উঠে দেখি বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি দেখে জানো তো আমি চুপটি করে বসে থাকতে পারি না, তাই চলে এসেছি এখানে বসতে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই যে কুরকুরের লেজ নিয়ে এসেছিলো, তো 2টো লেজ তো শেষ হয়ে গেছে, কুরকুরেটা কিন্তু এখনও শেষ হয়নি। আর এই লেজ কুরকুরে আমি খেতে ভালোবাসি ঠিকই, তবে প্রত্যেক দিন তো একদমই খাই না, তাই 2টো লেজ শেষ হয়ে যাওয়ার পরে কুরকুরেটা রেখে দিয়েছিলাম। আর যেই দেখলাম বাইরে বৃষ্টি পড়ছে, মানে ওয়েদারটা তো ভীষণ ভালো ছিল, তো ভাবলাম কুরকুরেটা খেয়ে নিই। আর কুরকুরেটা ছিল বলে মনটা আমার এত পরিমাপে খুশি হয়ে গিয়েছিল যে কি বলবো। তবে কুরকুরেটা খেতে আমার খুব একটা ভালো লাগে না, লেজটাই বেশি ভালো লাগে। তবে ওয়েদার ঠান্ডা থাকার কারণেই আর এই মুচমুচে ঝালঝাল কুরকুরে খেতে কার না ভালো লাগে। তাই ভাবলাম চলো এখন কুরকুরেটা খাওয়া যাক। আর প্যাকেটটা ছিঁড়েই যখন আমি প্রথম কুরকুরেটা খেয়েছি এত পরিমাপে ভালো লাগছিল, ওই যে মশলাটা ছিল। যদিও জানি এটা খাওয়া অন্তত এই সময়টাতে খুবই ক্ষতিকারক,
তবে যাই হোক, মাঝে সাঝে তো খেতে ইচ্ছে করে, তাই না? সবসময় কি আর ফল মিষ্টি ভালো লাগে? একদমই না। কখনো কেমনও মনে হয় এই ঝাল ঝাল টক টক জিনিস খাই। যাই হোক, এখন বৃষ্টির সাথে সাথে বসে আমি কুরকুরের মজা নেব। ভিডিওটাও এত দূরে রাখলাম। ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের মতো টাটা।